বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল হালিক কাফি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন, সংস্কার এবং ঐকমত্য এই হচ্ছে আলোচনার বিষয় এবং কবে নির্বাচন, কতটা সংস্কার হবে, জাতীয় ঐকমত্য কতটা প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ এই প্রথমবারের মতো ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ একটি ঐকমত্য কমিশন কাজ করছে। এসব মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে জিলুর ভাই, ধন্যবাদ আমার সহ-আলোচক কাফি ভাই সহ দর্শক শ্রোতা। আসলে বাংলাদেশের মানুষের একটা কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা হলো একটা দ্রুত নির্বাচন, এবং আমরা মনে করি বাংলাদেশের যে সংকটগুলি বর্তমানে দেখা দিচ্ছে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি নির্বাচন, যাতে জনগণের মালিকানা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ইতিমধ্যে আপনি দেখেছেন যে যেমন আপনি বলেছেন ঐক্যমত্য কমিশন হয়েছে, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের সংস্কার প্রস্তাবগুলি ইতিমধ্যে উপস্থাপন করেছেন, এবং আমি যতটুকু দেখলাম মিডিয়ায় যে তাতে খুব একটা বেশি মতপার্থক্য আছে বলে মনে হয় না। কিছু কিছু বিষয় আছে যেগুলিতে সংস্কার করতে হলে বা সেটা সংবিধান সংশোধন দরকার আছে, সেটা তো বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যে পার্লামেন্ট সেটা সংবিধান সংশোধন করবে। কিন্তু এই মুহূর্তে এই সংকট সমাধানের জন্য কি পদ্ধতি গ্রহণ করা হবে সেই জন্য রাজনৈতিক দলগুলির কিন্তু ঐক্যমত প্রয়োজন। কিন্তু আমরা দেখি আলোচনা সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় 7 মাস অতিবাহিত করে ফেলেছি। আমার মনে হচ্ছে যে এই আলোচনাটা আরও আগে শুরু করা উচিত ছিল, কারণ আপনি ঐক্যমত হওয়ার পর রাজনৈতিক দলগুলো ঐক্যমত পর এটা বাস্তবায়নের দিকে যেতে হবে। সেই বাস্তবায়ন আপনি যদি রাজনৈতিক দলগুলির সেই ঐক্যমত না হয়, তাদের যদি সম্মতি না থাকে, তাহলে কিন্তু এটাকে আপনি টেকসই করা যাবে না। কারণ একটা উদাহরণ যদি আমরা টানি, দেখেন 111 গভর্নমেন্টের সম্পর্কে 136টা অর্ডিন্যান্স জারি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 2008-এ, তারা কিন্তু মাত্র 36টা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেছে, বাকিগুলি করেনি। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলির কমিটমেন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে যারাই ক্ষমতা যায় তারা এই কাজগুলি করবে কিনা, যার জন্য রাজনৈতিক দলগুলির সম্মতি যেমন দরকার, পাশাপাশি এই যে আপনি বলছেন ঐক্যমত সরকার আর রাজনৈতিক দলগুলির মধ্যেও কিন্তু একটা পারস্পরিক সমঝোতা দরকার। এখন সেইটা কতটুকু এই ঐক্যমত সরকার করতে পারে সেটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন দেখা দিচ্ছে। যে কেন প্রশ্ন দেখা দিচ্ছে? প্রশ্ন দেখা দিচ্ছে আসলে যে তারা এমন কিছু প্রস্তাবনা এখানে উত্থাপন করছে যেগুলি রাজনৈতিক দলগুলি মনে করছে যে এটা একটা নির্বাচিত সরকার ছাড়া বা জাতীয় সংসদ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। ওই যে কথাটা আপনি বললেন, এখন হয়তো আপনি ঐক্যমত করলেন, কিন্তু পার্লামেন্টে যদি সেটা অনুমোদন না হয় তাহলে তো এই সংস্কারের কোনো মূল্য নেই। যার জন্য আমাদের বক্তব্য হলো ন্যূনতম যেগুলি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলি দরকার সেগুলি যদি আপনি করে, বাকিগুলি যদি আপনি রাজনৈতিক দলগুলির সাথে কমিটমেন্ট আদায় করেন যে পরবর্তী সময় এগুলি যে সরকারি ক্ষমতা আছে তারা বাস্তবায়ন করবে, তাহলে আমার মনে হয় এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা সবচেয়ে সহজ হয়। কিন্তু আপনি যদি চাপিয়ে দিতে চান, যেমন আমরা দেখলাম যে একটা হলো যে আপনার রাষ্ট্রের নাম পরিবর্তন, এটা কি খুব প্রয়োজন? এটা কি খুব প্রয়োজন আছে? অথবা আমাদের রাষ্ট্রের যে মূলনীতি সেখানে দেখলাম যে এখন একটা বহুত্ববাদ বলে একটি বিষয় আবার নিয়ে আসা হয়েছে। তাই আমরা যদি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ যদি থাকে, সেখানে বহুত্ববাদ আর জাতীয়তাবাদ প্রায় সম্পূরক শব্দ। তো এই জটিলতা নিয়ে আবার দেখেন এই যে নতুন যে রাজনৈতিক দলটি তৈরি হয়েছে এনসিপি, তারা আবার দেখলাম যে বলছে যে ভোটার লিস্ট মানে বয়স কমিয়ে নিয়ে আসা, প্রার্থীর বয়স, ভোটারদের বয়স। এখন যদি আপনি সেটা তো ওই প্রস্তাবের মধ্যে আছে, সংস্কার কমিশন প্রস্তাবের মধ্যে আছে। এখন আপনি যদি মনে করেন যদি আপনি ভোটারদের 16 বছর যদি আপনি ভোটার করেন, তাহলে 17 বোধহয় বলছে তারা, 16 বললে আপনার তাহলে শিশুর সংখ্যাটা কি হবে? শিশু তো 18 পর্যন্তই। হ্যাঁ, তাহলে কি শিশুরা কি ভোটার হবে? এখানে আইনগত বিরাট একটা জটিলতা রয়েছে। তাইলে যদি আপনার 16 বছরে আপনি ভোটার করেন, তাহলে একটা শিশু যদি হয়, তাহলে শিশুর সংজ্ঞাটা কি? তার এখন অনেকে ধরেন অপরাধ যদি করলে শিশুর ক্যাটাগরিতে তাকে কিন্তু আলাদাভাবে বিচার ব্যবস্থা করা হয়, ওখানেও কিন্তু একটা বিরাট সংকট তৈরি হবে। তো এইগুলি জটিলতার দিকে না গিয়ে আমার মনে হয় কীভাবে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনটা করা যায়, যাতে জনগণ ভোটের অধিকারটা প্রয়োগ করা যায়, সেই দিকে যদি আমরা যেতে পারি, আমার মনে হয় এই জটিলতাকে অনেকটা এড়ানো সম্ভব হবে। আর যদি এই সংস্কার প্রস্তাবটা যারা বাস্তবায়ন করছে, এখানেও কিন্তু আজকে দেখেন এতদিন কিন্তু অনেকে কোনো প্রশ্ন করে নেই, এখন কিন্তু অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে। যিনি সংস্কার কমিশনের প্রধান, উনি কি বাংলাদেশের নাগরিক? এখন আমেরিকার কালচার, বাংলাদেশের নাগরিক তো বটেই, সেটা আমেরিকারও নাগরিক, দ্বৈত নাগরিক। এখন আমেরিকার কালচার কি আমাদের দেশে চলবে?
আমেরিকার সংস্কৃতিকে আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পারিপার্শ্বিক অবস্থায় কি সেটা খাওয়াতে পারবেন আপনি? যেমন আপনি মিডিয়ার লোক, আমরা দেখছি মিডিয়ার যাকে কনভেনার করা হয়েছে তে ব্রিটিশ নাগরিক। এই প্রশ্নগুলো কিন্তু মানুষ এখন করছে। নির্বাচন সংস্কারও বিদেশি নাগরিক না না, আবার আপনি দেখেন রাজনৈতিক দলগুলির সাথে যিনি সমঝোতা করছেন উনি দ্বৈত, যে মনির হায়দার সাহেব। তো এইগুলি তো মানুষ যখন আপনার প্রত্যাশিত ফলাফল না আসবে তখন কিন্তু এইগুলি নিয়ে প্রশ্ন দেখা দেবে, যে এটা জনমতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। যার জন্য আমার মানে জটিলতা যত এড়ানো যায়, গিয়ে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রাটা যদি আমরা শুরু করতে পারি, আমাদের সবার যেটি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডিসেম্বর টু জুন এর মধ্যে। না, এটা কিন্তু উনি এক এক সময় এক এক কথা বলেন। একটা বলছে, এর আগে আমরা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছে যে ডিসেম্বরেই নির্বাচন, আবার উনি কখনো বলে জুন। আসলে আমরা রাজনীতিক ছোট প্যাকেজে ডিসেম্বর, বড় প্যাকেজে কেন সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ছোট প্যাকেজ বা বড় প্যাকেজ? আপনারা বেশি সংস্কার চাইলে সেটা জুন পর্যন্ত, আর কম সংস্কার যদি সংস্কার না চান কমের মধ্যে চাইলে সেটা। এখন আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি বাংলাদেশের নিবন্ধনকৃত অধিকাংশ রাজনৈতিক দল তো ডিসেম্বরে নির্বাচন চায়। তা আপনি যদি গণতন্ত্রকেই শ্রদ্ধা করতে চান তাহলে তো ডিসেম্বরে নির্বাচন দেওয়া উচিত। মিস্টার আব্দুল হেল কাফি। ধন্যবাদ জুলের ভাই, মোশাররফ ভাই। আমি সংস্কারের প্রশ্নে দুইটা ভাগ করতে চাই স্পষ্ট। একটা হচ্ছে সংবিধানের সংস্কার, সংবিধানের সংস্কার আর অন্য সংস্কারগুলি। সংবিধানের সংস্কার তো একটা অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব না। ৭২ সালে যে গণপরিষদ গঠিত হয়েছিল, আজকে যারা সংবিধানের সংস্কারের কথা বলছেন, পুনর্লিখনের কথা বলছেন, যে ৭২-এর সংবিধান পুনর্লিখন করতে হবে, তারা কি বলছেন? তারা বলছেন যে গণপরিষদ নির্বাচিত ছিল না, এই গণপরিষদ নির্বাচিত ছিল পাকিস্তানের জন্য। মাওলানা ভাসানীও বলেছিলেন ৭২ সালে যে এই গণপরিষদ নির্বাচিত না, সুতরাং এই গণপরিষদের অধিকার নাই সংবিধান রচনা করা। যদি নির্বাচিত প্রতিনিধিরা যারা গণপরিষদ গঠন করলো আইন দ্বারা, তাদেরই যদি সংবিধান প্রণয়ন করার অধিকার না থাকে, তাহলে আপনার একটা অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি না কেন, সে কিভাবে সংবিধান সংস্কার করবে? সংবিধান সংস্কারের প্রশ্নে এখন দুইটা মত আমাদের আছে। একটা, গণপরিষদের নির্বাচন করতে হবে। যদি আমরা নতুন করে সংবিধান রচনা করতাম নেপালের মতো, তখন আমাদের গণপরিষদের প্রয়োজন ছিল। কিন্তু আমাদের দেশে যে 17টা সংশোধনী হয়েছে, সবগুলি কিন্তু জাতীয় সংসদের মাধ্যমে হয়েছে। এই যে 18দশ সংশোধনী হয়েছে এবং 19তম সংশোধনী করে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংস্কার করতে পারি, কিন্তু সেটা করবে কে? সেটা করবে হচ্ছে একটা নির্বাচিত সংসদ। এখন এই প্রশ্নটা কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে আজকে আপনি 54 বছর পরে বলছেন যে এটা প্রপার হয় নাই, বা সঠিকভাবে নির্বাচিত লোকজন বা সঠিক লোকজন সেটা করে নাই। আজকে আপনি 111 কি বলে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি ইউনূস সাহেবের নেতৃত্বে এই সংবিধান সংস্কার করে, তাহলে আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে প্রশ্ন উঠবে যে এই সংবিধান সংশোধনটা কি সঠিক ছিল কিনা। সুতরাং আমি মনে করি যে সংবিধান সংস্কারের যে প্রশ্নটা ছাড়া বাকি যে সংস্কারগুলি আছে, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেই সংস্কারগুলি প্রয়োজন, সেই সংস্কারগুলি করা দরকার। মোশাররফ ভাই বলছেন, আমিও বলি, বড় প্যাকেজ ছোট প্যাকেজ কি, এটা বলতে কি বোঝান উনি অনেকদিন ধরেই বলছেন, যদি ছোট প্যাকেজ চান বা ছোট সংস্কার চান, ডিসেম্বরে নির্বাচন হবে। বড় সংস্কার চান, জুন মাসে নির্বাচন হবে। 6 মাসের মধ্যে বড় সংস্কার বলতে কি? 6 মাসে বড় সংস্কার কি হবে? শেখ হাসিনার আমলে আমরা দেখতাম যে শেখ হাসিনা বলতেন, যদি উন্নয়ন চান তাহলে আপনার 41 সাল পর্যন্ত শেখ হাসিনা সরকার দরকার হবে। এখন কি আমরা বলবো যদি আমরা সংস্কার চাই তাহলে ইউনূস সরকার দরকার? একটা কথা আমি বলি যে আজকের বক্তৃতায় ওনার ঐক্যমত্যের যেই বিষয়টা আছে, আমি এটার সাথে একমত। এটা আমি আগে অনেক দিন থেকে বলছি যে 5ই আগস্টে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল, জুলাই আগস্টে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল, সেই ঐক্যমত্য কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে ছাত্ররা যেই দল করলো, এনসিপি করলো, তাদের নেতাদের যেই কি বলে নতুন বন্দোবস্তের কথা বলে তারা যে পুরনো বন্দোবস্তের মধ্যে আছে, সেটা আমরা দেখলাম। আমরা সার্জিস আলমকে দেখলাম,
একজন ছাত্র বা ছাত্রত্ব উত্তীর্ণ একজন লোক যার কোনো প্রফেশন নাই, সে 100 গাড়ি নিয়ে হলো শোভাযাত্রা করছে, সেটা তো পুরনো বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত না। যে ঐক্যমত্য তৈরি হয়েছিল আপনার এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে, সে ঐক্যমত্য কিন্তু এখন নাই। সেই ঐক্যমত্যের জায়গাটা কিন্তু আমরা নাই। আজকে যে ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই কমিশন, এটা আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলির মধ্যে একটা বোঝাপড়া তৈরি করবে। সেই বোঝাপড়াটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট হতে পারে, একটা চুক্তি হতে পারে। রাজনৈতিক দলগুলির মধ্যে 38টা রাজনৈতিক দলকে তারা এই জিনিসগুলি পাঠিয়েছে, যারা নিবন্ধিত, তারা একটা ঐক্যমত্য তৈরি করতে পারে। সেই চুক্তির মধ্যে যারা সাক্ষী থাকবে তারা হচ্ছে 18 কোটি জনগণ। একটা নির্বাচনের পরে যদি তারা সংস্কার না করে, যে দল নির্বাচিত হলো, যে দলই নির্বাচিত হোক, তারা যদি সংস্কার না করে, জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকবে। প্রফেসর ইউনূসের কাছে তো, ইউনূস তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন, তার কাছে তো কারো কিন্তু দায়বদ্ধ নাই। তার কাছে যেমন আমাদের চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া আছে একটাই, সেটা হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তিনি আজকে আপনার ক্ষমতা হস্তান্তর করবেন যারা জনগণের ম্যান্ডেট পাবে, যারা জনগণের সম্মতি পাবে তাদের কাছে। আরেকটা কথা, যেই কথাটার বিরোধিতা করতে চাই, জুলাই সনদ। এখন আপনি বলেন, আপনি আজকে জন্ম হবে, পুরনো ডেটে আপনি হচ্ছে জন্ম তারিখ লিখবেন, তা তো হতে পারে না। জুলাই সনদ বলে আপনি আরেকটা নতুন বিতর্ক তৈরি করবেন। জুলাই মাসে যদি এই সনদ তৈরি হতো, তখন অবশ্যই ইউনূস সাহেব দেশে ছিলেন না, এই আন্দোলনের সাথেও ছিলেন না। জুলাই সনদ যদি হতো, তাহলে জুলাই মাসে যদি কয়েকটা সনদ হতো, যেমন আমাদের স্বাধীনতার সনদ তৈরি হয়েছে স্বাধীনতার সময় এপ্রিল মাসের 10 তারিখে। এখন আপনি ব্যাকডেট দিয়ে একটা সনদ আপনি তৈরি করতে পারেন না। আমরা ঐক্যমত্যের সনদ বলতে পারেন, জনগণের সনদ বলতে পারেন, সিটিজেন চার্টার বলতে পারেন, যাই বলেন বলতে পারেন, কিন্তু আপনি জুলাই সনদ যদি বলতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলির পক্ষে সেই জিনিসটা মেনে নেওয়া কঠিন হবে। এবং এটা হচ্ছে একটা দলকে, এখন এতদিন ছাত্ররা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেইটার আমরা সমর্থক ছিলাম, কিন্তু এখন এনসিপি যখন হয়ে গেছে, তখন এনসিপিকে সুবিধা দেওয়ার জন্য, কিংস পার্টি যদি নাও বলি, সেই পার্টিকে যদি সুবিধা দেওয়ার জন্য আপনি জুলাই সনদ করেন, এবং যদি ভোটার বয়স 16 বছর করেন, প্রার্থী বয়স 23 বছর করেন, সবই তো হচ্ছে ওই এনসিপিকে সুযোগ দেওয়ার জন্য। সেটা কিন্তু ঐক্যমত্য তৈরি করবে না, সেটা বিভেদ তৈরি করবে, বিসম্বাদ তৈরি করবে। আমার মনে হয় যে এই জায়গাটায়। সো মিস্টার হোসেন, আপনি কি মনে করেন এনসিপি, কিংস পার্টি বা এনসিপিকে সুবিধা দেওয়ার জন্য সরকার এগুলো করছে, বা সরকার তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে ফেলেছে ইতিমধ্যেই? না, এটা তো সর্ব জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। যে আপনার মনে আছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন বিদেশে গেলেন, তখন একটা বিদেশি মিডিয়ার সাথে সাক্ষাৎ দিয়ে উনি বলছেন খুব শীঘ্রই ছাত্রদের একটি দল হচ্ছে। আমরা দেখলাম তারই ধারাবাহিক একটা দল, ফাইন্যান্সিয়াল টাইমসের ধারাবাহিক একটা দল হচ্ছে। তারপরে আপনি দেখেন যে এই দিন তাদের আত্মপ্রকাশ হলো, সেদিন আপনি দেখেন ডিসিরা গাড়ি সাপ্লাই দিচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় তো এই দলটি তৈরি হয়েছে বলে বাংলাদেশের মানুষ এখন মনে করে, এবং তারা যে কথাগুলি বলে, আপনি দেখেন তারা কিন্তু এখনো নিবন্ধনকৃত কোনো দল না, সবেমাত্র আত্মপ্রকাশ করেছে। অথচ সরকারের সকল সুযোগ সুবিধা কিন্তু তারা নিচ্ছে। আজকে যে দলগুলিকে মাননীয় প্রধান উপদেষ্টা তার বিয়ানের সময় ডাকে, এই নিবন্ধনকৃত বাইরের কিন্তু আজকে তাদেরকে ডাকা হচ্ছে। তারা কিন্তু এখনো তাদের দলের ম্যানিফেস্টো কি, তারা কি দর্শন নিয়ে, দল ছাড়াও দলের আগেই ডাকা হয়েছে জাতীয় নাগরিক কমিটি, সেটা আমরা বলছি, নাগরিক কমিটি বৈষম্য দুইটাই ডাকা হচ্ছে। তাইলে আপনি একদিকে বলছেন এটা ছাত্র গণ অভ্যুত্থান, তাহলে অন্য ছাত্র সংগঠনগুলো তো এখানে অবদান ছিল। জাতীয়তাবাদী ছাত্র দল বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র ফোরাম বলেন, মৈত্রী বলেন, তাদেরকে আপনি ডাকেন না কেন? আপনি যদি বলেন এটা বৈষম্য বিরোধী আন্দোলন, তাহলে অন্যদেরকে আপনি কেন রিকগনাইজ করছেন না? এই প্রশ্ন তো আমরা আগেই করেছি। সুতরাং এখানে কিংস পার্টির আদলে ইতিমধ্যে এই দলটা পরিচালিত হচ্ছে সারা। যে কথাটি কাফি ভাই সত্যিই বলেছে, আজকে আমরা দেখি যে এটা ছাত্র থেকে আজকে একটি রাজনৈতিক দলের উত্থান হয়েছে। সুতরাং এই ছাত্রদের আর্থিক খুব একটা সচ্ছলতা আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, কারণ তাদের সোর্স অফ ইনকাম, ব্যবসা বাণিজ্য এই জায়গায় নেই। সেখানে দেখবেন তাদের প্রত্যেকটি প্রোগ্রাম এবং তাদের নেতাদের চলন বলন, তাদের কর্মসূচির মধ্যে বিরাট একটা আর্থিক যোগান আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে এটা আসে? বরং ইতিমধ্যে আমরা দেখেছি একটা সোশ্যাল মিডিয়ায়, জানি না এটা কতটুকু সত্যমিতা আমরা জানি না, যে একটা বিশেষ গ্রুপ তাদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য ১,৫০০ কোটি টাকা দিয়েছে। এটা তো ব্যাখ্যা দেওয়া উচিত তাদের, কিন্তু জবাব নেই। তো সুতরাং এই সকল প্রশ্ন যখন উত্থাপিত হয়,
তখন এটা সরকারের ছত্রছায়ায় যে এই দলটি তৈরি হয়েছে এটা কিন্তু সহজে বোঝা যায়। সো ওয়ে আউট কি, মানে এখান থেকে বেরোবার এখন তাহলে আপনাদের দুজনের কথার সূত্র ধরে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে যে সরকার নিরপেক্ষ কিনা, একটা নিরপেক্ষ সরকার ছাড়া তার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন, সেক্ষেত্রে করণীয় কি, এটি একটি ইস্যু। আরেকটা হচ্ছে যে নির্বাচন করবার জন্য যে সক্ষমতার প্রশ্ন আছে সেটা তাদের কতখানি আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, অন্যান্য জিনিস গত 8 মাসের পারফরমেন্সের ভিত্তিতে কি বলা যায় কতখানি? না, আপনি আসলে বাংলাদেশের মানুষের কাছে আমার যেটা মনে হয় যে সবচেয়ে হলো মেসেজটা দরকার, যে সরকার যদি মনে করে আমি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবো, কোনো সংস্কার দরকার নেই, তারপর হবে বাংলাদেশ। ওকে, কারণ এটা আমরা দেখেছি 90-তে, আপনার নিশ্চয় মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের পর, তখন তো এরশাদের প্রশাসন ছিল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু কোনো চেঞ্জ করেনি, কিন্তু ওনার একটাই মেসেজ ছিল আমি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তখন কিন্তু এই বিতর্ক ছিল না যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটা রাজনৈতিক দল তৈরি করতে চায়, তখন কিন্তু এই বিতর্ক ছিল না রাজনৈতিক দল বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কাউকে ফেভার করতে চায়, কিন্তু এখন কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে। সুতরাং এই প্রশ্নগুলিকে মিনিমাইজ করে আগামী দিন একটি নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে এই সরকার যে নিরপেক্ষ একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এটা ডক্টর ইউনূস সাহেবকেই কিন্তু প্রমাণ করতে হবে। এটা আপনার আমার প্রমাণ করার সুযোগ নাই, কারণ রাষ্ট্রযন্ত্র আমার কাছে না, রাষ্ট্রযন্ত্র সে ব্যবহার করছে। তো আপনি নিরপেক্ষতার সঙ্গে সক্ষমতার সম্পর্কটা ওই একইভাবে একইভাবে আমরা দেখতে চাই। কারণ আপনি একদিকে বলছেন যে প্রশাসনের টোটাল আওয়ামী লীগকরণ করা হয়েছে, তাহলে আপনি হয় প্রশাসন সাজান না কেন? 7 মাস তো হয়ে গেছে, আর কত আপনি সময় চান? কত সময় আপনি এখনো চান? এখন আমরা এই যে দেখেন, আপনি এবার দেখলাম যে টাকা ছাপিয়েছে একজনের ছবি, তাহলে ওইটা কি মনিটরিং করা সরকারের দায়িত্ব না? এই যে কিছু কিছু ক্ষেত্রে তাদের যে ব্যাপক দুর্বলতা, এইগুলি তাদের সক্ষমতা নিয়ে জনগণের মাঝে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, দেখুন শ্রমিকরা শ্রমভবন ঘেরাও করতে গিয়েছিল, সেখানে যে নির্মমভাবে শ্রমিকদেরকে পেটানো হয়েছে, সেটা তো এই সরকারের কাজ না। এই সরকারের পুলিশ যদি হাসিনার পুলিশের মতোই যদি ভূমিকা রাখে, এবং দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম ছাত্র নেতা বিপ্লবী ছাত্র মৈত্রী দিলীপ রায়, তাকে যেভাবে পুলিশ মানে ঘুষি মারছে, লাথি মারছে, মানে ব্যাটন দিয়ে পিটাচ্ছে, তারপরে বন্দুকের ইয়ে দিয়ে মারছে, সেটা তো শেখ হাসিনার আমলের শেষের দিকে আমরা যা প্রত্যক্ষ করেছিলাম সেই ঘটনাটা দেখলাম। তো নাথিং চেঞ্জ, কোনোই পরিবর্তন তো আমরা দেখছি না। এই সরকারের মানে যে প্রশাসনের দিক থেকেও কোনো পরিবর্তন আমরা দেখছি না, বাজার ব্যবস্থার দিক থেকে কোনো পরিবর্তন দেখছি না। হয়তো এবারের যেই কাঁচামালের দাম কম ছিল, কিন্তু চালের দাম, অন্য তেলের দাম, সব কিছু দামই তো মানে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। ফলে এই সরকারকে আমরা যতটুকু সাপোর্ট করেছিলাম, সরকারকে আমরা যখন ক্ষমতায় যায়, আমরা যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে ছিলাম, তারা এই সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু এই সরকার তো মনে হচ্ছে যে আমাদের সমর্থনের প্রয়োজন আর তাদের নাই। আপনারা সমর্থন উইথড্র করেছেন? না, আমরা সমর্থন উইথড্র করি নাই, কিন্তু সরকার যেই পথে যাচ্ছে, একটা দলকে, একটা বিশেষ দলকে, একটা নতুন দলকে যেভাবে এস্টাবলিশ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, এবং দেখেও তারা না দেখার ভান করছে। আজকে ইউনূস সাহেবের তো মানে আমি দেখলাম যে এনসিপি এক নেত্রী সার্জিস আলমকে জিজ্ঞেস করেছে যে আপনি এত টাকা কোথায় পেলেন। এই কথাটা তো ইউনূস সাহেবের জিজ্ঞেস করা উচিত ছিল, অথবা ইউনূস সাহেব বা অন্য যারা উপদেষ্টা আছেন, ছাত্র উপদেষ্টা আছেন, ছাত্ররা যারা উপদেষ্টা আছেন, তাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে আজকে আপনি এত টাকা কোথায় পেলেন, কিভাবে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনার হচ্ছে মানে কি বলে 1500 লোকের ইফতার পার্টি করতে পারে। আমরা তো, আমাদের পার্টির বয়স তো 75 বছর হয়ে গেছে, আমরা তো কল্পনাই করতে পারি না, বা এই ওর ধারে কাছে যাওয়ার কল্পনা করতে পারি না। কিন্তু যেই পার্টির বয়স 2 মাসও হয়নি, তারা ইন্টারকন্টিনেন্টালে 1500 লোকের ইফতার পার্টি করেছে। ওই যে পুরনো বন্দোবস্ত, আজকে ইউনূস সাহেব বারবার বলছেন যে তিনি সংস্কার করতে চান, কিন্তু তার যে মনস্তত্ত্বের সংস্কার না হলে তার যে নিজস্ব বাহিনী, সেই বাহিনী তো পুরনো কায়দায় চলছে, সেইখানে তো কোনো সংস্কার হচ্ছে না। ক্ষমতা দখলের যেই পুরনো কায়দা, সেই কায়দায় কিন্তু তারা আছে, সেইখান থেকে বের হতে হবে। আর এইটার জন্য আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় ইউনূস সাহেবের তার যেই মানে খ্যাতি আছে, তার যে
পরিচিতি আছে বিশ্ব, সেইটাকে যদি উনি সমুন্নত রাখতে চান তাহলে দ্রুত নির্বাচন দিয়ে একটা যারা, তিনি তো সারা জীবন ক্ষমতায় থাকার জন্য তো আসেন নাই, সুতরাং একটা যারা দল পরিচালনা করে, যারা রাজনৈতিক দল, যাদেরকে জনগণ ম্যান্ডেট দিবে, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যত দ্রুত তিনি যেতে পারবেন ততই কিন্তু লাভ। আরেকটা ইস্যু সাম্প্রতিককালে যেটা সেনাবাহিনী সম্পর্কে, সেনাপ্রধান সম্পর্কে যে বক্তব্য, বয়ান বা বিতর্ক যেগুলো হাজির করা হচ্ছে, এটা আপনি রাজনীতির জন্য, আমি অন্য কিছু বলবো না, শুধু রাজনীতি বা গণতন্ত্রের জন্য কতটা কল্যাণকর বা ইতিবাচক বলে দেখছেন? খুবই খুবই মারাত্মক। সেনাবাহিনীকে আপনার যে প্রশ্নের মুখোমুখি করছে, এটা কিন্তু একটা শুধুমাত্র যে সার্জিস বা হাসনাত তাদের দুইজনের বিষয় তা না, এটা কিন্তু একটা বিশাল প্ল্যানের অংশ আমি মনে করি। যারা সমাজকে অস্থিতিশীল করে নিজেদের ক্ষমতায় যেতে চাওয়ার পথকে সুগম করতে চায়, যেই শক্তি, যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই শক্তির পারপাস সাফ করার জন্য এই কাজটা করা হচ্ছে। এবি পার্টির একজন নেতা, আমার দুর্বলতা হতে পারে, 5ই আগস্টের আগে তার নাম আমি শুনি নাই, জানিও নাই। আর উনি, আমি যতটুকু জানি যে এবি পার্টি 5ই আগস্টের পর তাদের যে নেতৃত্ব ছিল, তারা সরকারি পদবীর জন্য পদত্যাগ করেছিলেন। উনি 5ই আগস্টের পরে নির্বাচিত হয়েছিলেন শুনেছি। তো তিনি যেভাবে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললেন, এবং কে না জানে এটা জামাতের বিটি, কে না জানে। ফলে আজকে সমাজটাকে অস্থিতিশীল করা, রাষ্ট্রকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতিশীল করা, রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য একটা পক্ষ এভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি বা সেনাবাহিনীকে তাদের নিজের মুখোমুখি করে ফেলছে। এখন আপনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণে গেলেন, সেখানে কি আলোচনা হলো, সেইগুলি সামাজিক মাধ্যমে প্রকাশ করাটা কতটুকু নৈতিক হলো, সেটা হয়তো আমরা বলতে পারি যে তাদের বয়স কম, তারা সেটা বুঝতে পারে নাই। কিন্তু এইভাবে এই ধরনের একটা খেলার মধ্য দিয়ে কিন্তু দেশের মধ্যে এক ধরনের যে দেখলাম সেনাপ্রধান সেই সবাইকে বলছেন যে এই ধরনের গুজব না ছড়ানোর জন্য। তো ওই বিষয়গুলি আপনার খেয়াল করতে হবে যে আমি এখন যেহেতু আমি প্রশাসনে আছি, যেহেতু আমি একটা দলের নেতা, সুতরাং আমাকে এমন কোনো কথা বলা উচিত না যেটা সমাজকে বিভক্ত করবে। আমরা ঐক্যমত্যের কথা বলছি, আমরা কিন্তু ঐক্যমত্য চাচ্ছি, রাষ্ট্রের, সমাজের, অর্থনীতিতে সব ক্ষেত্রে ঐক্যমত্য চাচ্ছি। কিন্তু এভাবে কিন্তু ঐক্যমত্য তৈরি করা সম্ভব না, বরঞ্চ সমাজকে বিভক্ত করা, দ্বিধান্বিত করার একটা অপচেষ্টা করা হচ্ছে। না, আমরা তো মনে করি ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের দলের পক্ষে থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে যে দেশকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে, যার জন্য আমাদের ভাবতে হচ্ছে। তারেক রহমান আমাদের মহাসচিব কিন্তু ওই দিনে কিন্তু একটা বক্তব্য দিয়েছে। কারণ সেনাবাহিনী দেখেন আপনি, এই যে আন্দোলনের সময় তাদের যে ভূমিকা ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল মনে করে, সেনাবাহিনীর এই ইতিবাচক ভূমিকা না হলে এই অভ্যুত্থান কতটুকু সফল হতো সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেখানে আজকে যারা যে মাত্রায় বা যে ভাষায় কথা বলে, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দলের সুস্থ মস্তিষ্কের পরিচয় বহন করে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে সেনাবাহিনী আমাদের একটা সুনামের জায়গা। শুধু বাংলাদেশ না, আপনি দেখেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে শান্তিরক্ষা বাহিনী তো তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, এবং যে কোনো ক্রাইসিসে তারা কিন্তু জাতির আমাদের পাশে এসে দাঁড়ায়। সুতরাং আজকে যেভাবে কথা বলা হচ্ছে, এটা ওই যে একটা ক্ষমতার একটা দম্ভ আছে, এটা তারই একটা বহিঃপ্রকাশ। আজকে যদি যেইভাবে বক্তব্য এই ধরেন এই সরকারের পৃষ্ঠপোষক যেটাকে আমরা বলি কিংস পার্টি, তারা দিয়েছে, একটা সাধারণ রাজনৈতিক দল যদি এই বক্তব্য দিত, কি দাঁড়াতো অবস্থা? আমরা তো দেখেছি অতীতকালে যে এর পরিণতিটা কি হতো। তো সুতরাং আমি মনে করি সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে তারা কিন্তু খুব গঠনমূলক একটি বক্তব্য দিয়েছে। এই যে আপনারা দুজনেই বলছেন যে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে বা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে, কোন দিকে? এটা কি ভাবাদর্শিক? এটা কি অন্য কোনো কিছু, মানে কি? না, এটা তো এই আপনি একটা লক্ষ্য করা হচ্ছে যে এটা কোনো একটা নতুন রাজনৈতিক স্লোগান এটা তারা দিচ্ছে। এখন আমার দেশের কৃষ্টি, নতুন দল, নতুন হতে পারে, সেটা হতে পারে, কিন্তু আজকে আমাদের সেখানে আমি বলছি যে আপনাদের কাছে এটা অ্যালার্মিং মনে হচ্ছে কেন? মানে অ্যালার্মিং মনে হচ্ছে যে একটা বিরাট আত্মত্যাগের মাধ্যমে এটা আজকে যদি কোনো কারণে ধরেন মনে করেন আমরা যদি ব্যর্থ হই, তাইলে এই আত্মত্যাগের মূল্যটা আমরা কিভাবে দেব? এবং গণতন্ত্রের যে যাত্রাটা এখন শুরু হয়েছে, আমরা ধারণা যে আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করব, তা আমার মনে হয় নতুন বাংলাদেশের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এটা করেছে, যাতে এই বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা দীর্ঘদিন যাতে ক্ষমতায় থাকতে পারে, এরকম একটা পলিসি আমাদের কাছে মনে হচ্ছে।
কারণ এদের মধ্যে এমন কিছু লোক আছে, এদের মধ্যে একটা ক্ষমতার একটা মোহ তাদেরকে পেয়ে বসেছে, যার জন্য দেশের যদি একটি নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি হয় তাহলে হয়তো বলবে যে আমরা আরও দীর্ঘদিন একটু ক্ষমতায় থাকি। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে জনগণের কণ্ঠস্বরটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। আপনি দেখেন, আমরা যে কথাটা বারবার বলছি, আপনি এখনও কিন্তু আপনি এই গভর্নমেন্টটা হানিমুন টাইমে আছে। আগামী দিনে আমাদের কতদিন হানিমুন করে সেটাই তো এখন তারা মনে করছে। তাই আপনি দেখেন আমাদের দেশে কত সংকট। আপনি এই আন্দোলনটা হয়েছিল কি? আমরা তো শুরু থেকে বলছিলাম যে সরকারের হানিমুন পিরিয়ড বলে কিছু নাই, এটা কিন্তু তারা মনে করছে এটা। আপনি দেখেন এই আন্দোলনটা শুরু হয়ে গেছে বৈষম্য কি চাকরির ক্ষেত্রে। আমরা এই 7 মাসে আমরা কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি? আমরা পারিনি। বরং আপনি দেখেন, আমরা দেখেছি বিদেশি যেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে কোনো নির্বাচিত সরকার ছাড়া আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে যাব না। তা আপনি কতদিনে, আপনি এই গ্রামগঞ্জে, আমি কালকে আমার এলাকা থেকে এসেছি, গ্রামগঞ্জে দেখেন চুরি ডাকাতি কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ মানুষের কর্মসংস্থান নাই। আপনি তাদেরকে কোনো কর্মে নিয়োজিত করে রাখতে পারছেন না, কারণ রাষ্ট্রের এই পলিসিগুলি নাই। আপনি বলছেন যে আর্থিক সংকট, বিভিন্ন প্রকল্প নেওয়া যাচ্ছে না। তো এই অবস্থা যদি ধীরে ধীরে চলতে থাকে তাহলে সামাজিক যে কাঠামো এটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। যার জন্য এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মূল কম্পোনেন্ট হলো একটা নির্বাচন। আমার মনে হয় এই নানা গুঞ্জন না চতুর্দিকে, এই যে এখন বলা হচ্ছে গুজব, তো গুজব আপনি সৃষ্টি করার কেন সুযোগ দিচ্ছেন? আপনি এক সময় বলছেন ছোট হইলে ডিসেম্বর, বড় হইলে জুন। আপনি স্পষ্ট বলেন যে আমি ছোট বড়ের মধ্যে নাই, আমি এই দিনের মধ্যে এই কাজগুলি আমি করতে চাই, যেটা আমরা রাজনৈতিক দলগুলি বারবার বলছি। আপনি দেখেন যে একটা রোড ম্যাপ দেন, দিচ্ছেন না তারা। তাদের সংকটটা কোথায়? আমরা মনে করি এই সকল প্রশ্নের জবাব যদি জনগণ জানতে পারে তাইলে আমার মনে এই সকল সংকট থেকে উত্তরণ করে আমরা আমাদের যাত্রাটা অব্যাহত রাখতে পারি। আব্দুল হালিল কাফি, আমি যেটা বুঝি যে এই নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য একটা পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা, এবং কেউ কেউ মনে করেন, যেটা আমি ওনার কাছে জানতে চেয়েছিলেন, যেটা ভাবাদর্শিকভাবে বাংলাদেশকে ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবে। ফলে মানে নানা রকম মানে তর্ক বিতর্ক এবং অনাহুত তর্ক তৈরি করে আপনার দেশটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এটা ঠিক যে একটা ভাবাদর্শিকভাবে দেশটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা দল চেষ্টা করছে, সেই কারণে সে ছাত্রদেরকেও ব্যবহার করার চেষ্টা করছে। এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে তাতে কোনো আপত্তি নাই। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক জায়গায় আছে যে একটা সফল আন্দোলন করার পর আসামি আছে, প্রফুল্ল মহান্তের নেতৃত্বে তারা দল করেছে, ইলেকশন জিতে ক্ষমতায় গিয়েছে, সেইটাতে কোনো আপত্তি নেই। আমি এই ক্ষেত্রে আমার ধারণা কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি করার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার এবং সংগঠিত হওয়ার অধিকার সংবিধানে বলা আছে। কিন্তু এই লোকগুলিকে সামনে রেখে পিছনে আরেকটা দল যারা মনে করছে যে নির্বাচনটা যদি একটু প্রলম্বিত হয়, দেশে যদি একটা ক্যাওটিক সিচুয়েশন হয়, যদি এখন যিনি প্রধান সবচেয়ে বড় দল আছে তারা যদি একটু হয়ে যায়, মানে অস্থির হয়ে যায়, তাহলে জনগণ তাদেরকে ভোট দিবে। এইটা আমি মনে করি যে আশার গুড়ে বালি। কারণ হচ্ছে আপনি 5% সমর্থন থেকে ক্ষমতায় যাওয়ার চিন্তা যদি করেন এবং সেটা যদি আপনি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যেতে চান, সেইটা সম্ভবত হবে না। ওই ভাবাদর্শিকভাবে দেশটাকে একটা আদার ডাইরেকশানে নিয়ে যায়, একটা আমাদের দেশে গণতান্ত্রিক প্রগতিশীল যে ধারাটা আছে সেই ধারাটার জায়গায় যদি আপনি একটা পিছন দিকের মৌলবাদী রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করতে চান, সেইটা বোধহয় বাংলাদেশের জনগণ যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান করেছে, এবং আমি তো স্পষ্ট করে বলি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের না, এটা জনগণের কৃতিত্ব। জনগণ এটা করেছে। আপনি দেখেন এই 19শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কোনো রাজনৈতিক দল এটাকে নেতৃত্ব দিয়েছে কিনা, এটা কোনো মতাদর্শ এটাকে নেতৃত্ব দিয়েছে কিনা, কোনো মতাদর্শ এটাকে নেতৃত্ব দেয় নাই, কোনো রাজনৈতিক দল এটাকে নেতৃত্ব দেয় নাই, জনগণ এটাকে স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে আসছে। একজন রিক্সাওয়ালা যে ঢাকা শহরে 24 জন রিক্সাওয়ালা জীবন দিল, তারা কিসের জন্য জীবন দিল? তারা কি চাকরির জন্য জীবন দিয়েছে? তারা যায়নি। তারা মনে করছে যে এই গণতান্ত্রিক পরিস্থিতি আনতে হলে লড়াই করতে হবে, লড়াই করতে করে জীবন দিয়েছে। ফলে আপনি যদি কেউ মনে করে যে সে এইটার ফল নিয়ে হলো ক্ষমতায় চলে যাবে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় চলে যাবে, সেটা সম্ভবত জুলাই আগস্টের যেই তরুণরা এই লড়াইটা করেছে তারা বোধহয় তাদেরকে সেই সুযোগটা দিবে না। না, আমি রবি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত।
আপনি যে কথাটা আমরা বলি যে বাংলাদেশের যেই অভ্যুত্থানের যে স্পিরিটটা, সেই জায়গা থেকে আপনি যদি এটাকে অন্যদিকে টার্ন করতে চান, এটা বাংলাদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করতে পারে, বরং আমরা যে আশঙ্কাটার মধ্যে আছি এখন দেখেন অনেকে এটাকে, যেমন বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা ট্যাগ লাগাতে চায় যে এটা মৌলবাদী রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। এই সকল জায়গায় যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য সমবিপদ অপেক্ষা করবে। কিন্তু কেউ কেউ তো বলেন যে কিছু কিছু এলিমেন্টস আছেও এখানে দেখা যাচ্ছে যেটা আগে হয়তো এতখানি প্রকট ছিল না। এখন তো দেখা যায় এবং এটি সেটা গভর্নমেন্ট সেখানে যে স্টেপটা নেওয়া দরকার, যেমন আপনি মনে করেন ওদিন বাইতুল মোকাররমে হিজবুল তাহরির, তো গভর্নমেন্ট জানতো না তারা মিছিল করবে, তাহলে কেন আগে স্টেপ কেন নেয় নেই? অর্থাৎ এই সকল ঘটনা প্রমাণ করে যে এই যে অভিযোগটা নানা ক্ষেত্র থেকে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তাদেরকে তো আমরা সহযোগিতা করা। সুতরাং এই সকল ক্ষেত্রে আপনাকে আপোষহীনভাবে, মানে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু শীতলতা লক্ষ্য করি, যার জন্য আমাদের বাংলাদেশটা কিন্তু আগে, যার জন্য দেখবেন আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব বারবার বলছে সবার আগে বাংলাদেশ। সো এখানে আরেকটা বিতর্ক এই নতুন করে আলোচনার মধ্যে আছে, বা যে কোনো আলোচনার মধ্যে এই প্রসঙ্গটা আসে। একটা হচ্ছে যে ভারতের প্রসঙ্গ, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গ। আওয়ামী লীগ কি ফেরত আসবে কিনা, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা, ব্যান করা হবে কিনা, ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে থাকবে না, ভারত না পাকিস্তান, সেই আলোচনা অনেক ক্ষেত্রে চলে আসছে। ভারতকে সাইজ করতে হবে, সো পাকিস্তানকে বেশি স্পেস দিতে হবে। সো সব মিলিয়ে আপনারা কি মনে করেন? আমি সেটা মনে করি আমরা ভারতপন্থী হতে চাই না পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশিপন্থী হতে চাই। আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি আমরা নেব। সেখানে দেখতে হবে কে আমাদের সাথে আছে। আর আপনি আওয়ামী লীগের কথা বলছেন, হ্যাঁ, আওয়ামী লীগ যেই গণহত্যা চালিয়েছে, যে অন্যায় অবিচার করেছে, যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, 7 মাস হয়ে গেল, আমরা কেন আওয়ামী লীগের এখন বিচার শুরু করতে পারি না? যারা অপরাধ করেছে আপনি কতজনের বিচার করেন? আমরা ডেইলি পত্রিকা দেখি অমুক নেতার অ্যাকাউন্টে এত কোটি টাকা পাওয়া যাচ্ছে, অমুক এত কোটি টাকা বাইরে পাচার করে দিচ্ছে, তাহলে ব্যবস্থা কতটুকু হয়েছে? আমরা শুধু দেখি আন্তর্জাতিক আদালত যেটা 136 জনের বিচার হচ্ছে, তো 136 জন কি আওয়ামী লীগ? এদের হাজার হাজার লোক ছিল, তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা দেখি না। আপনি মুখে শুধু বলবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কার্যকরী তো কোনো দৃশ্যমান আমরা কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। সুতরাং যদি আপনি প্রয়োজন মনে করেন যে এই সকল অপরাধীর বিচার, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার করেন। আর দল আওয়ামী লীগ যদি অপরাধ হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নিতে হয়, যদি আপনি মনে করেন সুনির্দিষ্ট অভিযোগ আছে, গভর্নমেন্টের কাছে তো সে তথ্য উপাত্ত আছে, গভর্নমেন্ট সেটা করে ব্যবস্থা নিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ এর বাইরে যাবে বলে আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। কিন্তু সরকারের আর ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়, ভারতের সম্পর্ক আমাদের হবে মর্যাদার ভিত্তিতে। আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, ভারত আমাদেরকে সম্মান করবে, আমরা তাদেরকে সম্মান করব। ভারত যদি মনে করে এটা তাদের একটা ডমিনেটেড প্রদেশ, সেটা তো আমরা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেব। আমরা স্বাধীন দেশ, মাথা তুলে আমরা দাঁড়াতে চাই। আমরা তো বাংলাদেশ মানে 71 সালে 30 লক্ষ মানুষ আত্মদান করার মধ্য দিয়ে 2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ তো ভারতপন্থী হওয়ার জন্য স্বাধীন হয় নাই, আর পাকিস্তানপন্থী হওয়ার জন্য স্বাধীন হয়নি, যেটা মোশাররফ ভাই বললেন, আমি সেটার সাথে একমত। ফলে কেউ যদি বাংলাদেশকে ভারতের অধীন করতে চায়, যেমন আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, আমরা বন্ধুর সম্পর্ক চাই। আপনি এই কথাটা আমি আরেকবার বলেছিলাম, আজকে আবার বলি, সেটা হচ্ছে ভারতের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক খারাপ কার? পাকিস্তান এবং চায়না। যদি বলি আমরা চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক সবচেয়ে খারাপ, কিন্তু চায়না এবং পাকিস্তান বর্ডারে প্রতিদিন কয়জন লোক মারা যায়? আমরা তো কখনো শুনি না যে চায়না বর্ডারে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনী ওইটা যদি গুলি করে হত্যা করে যুদ্ধ লেগে যায়, কিন্তু আমাদের বর্ডারে তো প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের সরকার এতই ছিল, মানে অনুগত ছিল, তারাই বলতো যে না এই লোকগুলি তো চোরা কারবারি, এই জন্য ওদেরকে মেরে ফেলছে। আরে চোরা কারবারি কি বাংলাদেশের লোক? ওই দেশের লোক, ওই ভারতের লোক কয়জন মারা গেছে? পার্টি তো তারাও তো পার্টি, ওই পার্টিতে কয়জন মারা গেছে? ভারত হচ্ছে এই যে বাণিজ্যটা করছে, আবার বাংলাদেশের মানুষকে হত্যাও করছে। সুতরাং এই জায়গাটায় ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু কারো করদরাজ্য হওয়ার জন্য আমরা দেশ স্বাধীন করে নাই আমাদের পূর্বজরা। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীনতার জন্য আমরা 30 লক্ষ লোক জীবন দিয়েছে। ফলে বাংলাদেশকে তার নিজস্ব মর্যাদায়, নিজস্ব মানে ক্ষমতায় হলো মানে আমরা টিকে আছি।
অন্যের কোনো দয় না। আজকে ভারতের পার্লামেন্টে আলোচনা হয়, আমি ভারতের কি বলে সংবাদ মাধ্যমে আলোচনা হয়, বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেছে। আজকে বরঞ্চ উল্টো আমরা বলতে পারি, এই যে তুলসী বলে ভদ্র মহিলা আমেরিকা থেকে এসে, হ্যাঁ তুলসী গ্যাবার্ড, সে এসে এসব আমাদের বাংলাদেশকে বললো যে মৌলবাদী দেশ হয়ে গেছে। যখন সেই কথা বলল ঠিক সেই সময় সেই দিনই নাগপুরে হচ্ছে হলো আপনার রায়ট হয়েছে ইন্ডিয়াতে। ফলে তারা নিজেদের দিকে তাকাচ্ছে না, তাদের দেশে মুসলিম এবং হিন্দু সাম্প্রদায়িক যে দাঙ্গা হচ্ছে ঘন ঘন, বাংলাদেশে তো সেটা হচ্ছে না। বাংলাদেশে যেটা হচ্ছে খুবই মানে আমরা অনেকেই হয়তো বলবেন, আমার এই কথা শুনে অনেকে রাগ করবেন, আমাদের বন্ধুরা রাগ করবেন যে আপনি এটাকে এই কথা বলছেন। আমাদের দেশে যে এই ঘটনাগুলি ঘটছে সেইগুলি কিন্তু রায়ট না, হয়তো সাম্প্রদায়িক একটা দুইটা ঘটনা ঘটছে, কিন্তু রায়টের পর্যায়ে জিনিসটা বাংলাদেশে অ্যাটলিস্ট স্বাধীনতার পরে এটা রায়টের পর্যায়ে যায় নাই। পাকিস্তান আমলে সেটা রায়টের পর্যায়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটা যায়নি। ফলে বাংলাদেশকে যদি ভারত খুবই উদ্দেশ্যমূলকভাবে একটা মৌলবাদী রাষ্ট্র বানানোর একটা চেষ্টা করছে, তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের পার্লামেন্টের মাধ্যমে, তাদের বিজেপির যারা স্পোক্সম্যান, আরএসএস যারা স্পোক্সম্যান, তারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ, আমার ধারণা, যারা 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এবং এই যে 24-25-এর যে আন্দোলনটা, 24 সালের জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে যে লক্ষ লক্ষ গ্রাফিতে আঁকা হয়েছে, আমি অ্যাটলিস্ট সেই যেটা আন্দোলনের সময় আঁকা হয়েছে, আন্দোলনের পরে শিবির অনেক গ্রাফিতে গেছে, সেগুলির কথা আমি বলছি না, কিন্তু আন্দোলনের সময় যে গ্রাফিতিগুলি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সন্তানরা এঁকেছে, তার মধ্যে কোনো মৌলবাদের প্রশ্রয় নাই। আপনি দেখবেন সব জায়গায় আছে ধর্মীয় মানে সহমর্মিতার কথা বলা আছে, ধর্মীয় সৌহার্দ্যের কথা বলা আছে। ফলে যদি কেউ মানে মৌলবাদী প্রমাণ করতে চায়, সেটা হবে না। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সরকার যদি আওয়ামী লীগের যেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, যেই মানে মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে, তার যদি বিচার চাইতো, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে সেটা করছে, সেটা না করে একটা দ্রুত ট্রাইব্যুনাল, বিচার ট্রাইব্যুনাল করতো তারা। কারণ এই জিনিসটা ফয়সলা হওয়া উচিত, দ্রুত ফয়সলা হওয়া উচিত। যে আমাদের 2000 মানুষকে হত্যা করেছে, প্রায় 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যেই জন্য যারা দায়ী, তাদের যে বিচারের ব্যবস্থাটা করার জন্য আপনার একটা বিশেষ আদালত গঠন করা দরকার ছিল, একাধিক আদালত গঠন করা দরকার ছিল দ্রুততার জন্য। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে এবং যাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে, সেটা তো প্রশ্নবোধ। যিনি আপনার কি বলে যাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে হলো চিহ্নিত করা হয়েছিল, তাদের যিনি আইনজীবী ছিলেন বা তাদের প্রধান আইনজীবী সহকারী ছিলেন যিনি, তাকেই হলো চিফ প্রসিকিউটর করা হয়েছে। এইটা তো একটা পারসেপশন, মানুষ তো এইগুলি দিয়ে বোঝার চেষ্টা করে যে আপনি কি চাচ্ছেন, আপনি কোথায় দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন। আপনার কাছে কি অন্য কোনো আইনজীবী ছিল না দেশে, কিনা আর প্রথিতযশা আইনজীবী ছিল না যারা এই আদালতের হচ্ছে চিফ প্রসিকিউটর হতে পারে? ফলে আপনি তো প্রশ্ন তুলেছেন, যেমন আপনার জিলু ভাই, আপনার মনে আছে যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত হয়েছিল, তার যেই মানে ওই কী বলে আপনার তদন্ত কর্মকর্তা নির্বাচিত করা হয়েছিল, ইসলামী ছাত্র সংঘের একজন নেতাকে নির্বাচিত করা হয়েছে। সেটা আমির হোসেন আমু সাহেব নিজে বলছে, যেহেতু আমার সঙ্গে ইলেকশন করেছিল বিএম কলেজে, সে তো ইসলামী ছাত্র সংঘ করতো। ফলে আপনি যুদ্ধাপরাধের বিচারের জন্য একটা ট্রাইব্যুনাল করলেন, সেই ট্রাইব্যুনালের যিনি যাকে আপনি হলো ইয়ে করলেন, আপনার কি বলে ইয়ে করলেন, জনগণ তো সেটা মেনে নেয় নাই। এই ক্ষেত্রেও কিন্তু জনগণের কাছে এক ধরনের আপনার মানে পারসেপশনগতভাবে সন্দেহ আছে যে আসলে বিচারগুলি হবে কিনা। কারণ আমরা বিচার চাই, যারা সন্তান হারিয়েছে, যারা বন্ধু হারিয়েছে, যারা ভাই হারিয়েছে, যারা পিতা হারিয়েছে, সেই মানুষগুলি তো বিচার চায়। সেই বিচার করার জন্য, দ্রুত বিচার করার জন্য সংস্কারের কাজ যদি বলেন, প্রফেসর ইউনূস যদি বড় সংস্কারের কথা বলে, এই জায়গায় বড় সংস্কার করতে হবে প্রফেসর ইউনূসকে। আপনি কথা বলবেন কিন্তু কাজে দেখাবেন না, তাহলে মানুষ সেটা। মিস্টার মোশাররফ হোসেন, তাহলে সামনের দিনগুলোতে এখন করণীয় কি, এবং জনগণের চাওয়া, আপনাদের চাওয়া, সরকারের ইচ্ছে, নতুন দলের আকাঙ্ক্ষা,
সব মিলিয়ে ওয়ে আউটটা কি, আমার বা মনে হয় যে সমাধানের পথ কি, এবং চ্যালেঞ্জেসগুলো কি একই সঙ্গে দুটোই আসলে আলোচনা করা দরকার? না, এবং চ্যালেঞ্জ সেটা- এখানে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ আমাদের দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা প্রোপাগান্ডা হচ্ছে, দেশকে মেলাইন করার জন্য নানা সেক্টর থেকে কাজ করছে। সুতরাং এই জায়গা থেকে উত্তরণের একটাই পথ হলো আমাদের ঐক্যটাকে সুসংহত করা। যে কথাটি কাভি ভাই বলেছেন যে 5 তারিখে যে ঐক্যটা আমাদের মধ্যে ছিল, আজকে কি সেটা আছে? অথবা 5 তারিখ ডক্টর ইউনূসের যে জনপ্রিয়তা ছিল, আজকে কি সেটা আছে? অনেকটা কিন্তু ধস নামছে, কারণ জনগণের আকাঙ্ক্ষার সাথে তাদের কর্মসূচির কোনো মিল নেই। সুতরাং তাদের উচিত জনগণের পালসটাকে বুঝে জনগণ কি চায় সেই জায়গায় তারা পদক্ষেপ গ্রহণ করা। এক যে কথা বলেছে, আপনি মুখে বলবেন যে আওয়ামী লীগের বিচার করব, কই আমরা তো দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা দেখি না। আমরা দ্রুত গতিতে ব্যবস্থা নেন, ট্রাইব্যুনাল গঠন করেন, অথবা যারা এই যে মানি লন্ডারিং করেছে, যারা আমাদের টাকা পাচার করেছে, অথবা সবচেয়ে আলোচিত বিষয় একটা এই যে আয়নাঘর, আপনি দেখেন আমরা কিন্তু মুখরোচক আলোচনা শুনি, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা কি আয়নাঘরের যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আপনি কি নিচ্ছেন? আপনাদের নেন নাই, আপনাদের শুধু জনগণকে ফাঁকা আওয়াজ কিছু দিচ্ছেন। তো এই সকল ব্যাপারে আপনাকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর আপনি যে কথা বলেন ঐক্যমত করার তো একটা সহজ পথ আছে, যে রাজনৈতিক দলগুলি এখনও ডক্টর ইউনূস সাহেব যখন ডাকে গিয়ে সবাই কিন্তু হাজির হয়, তাকে সম্মতি জানায়। সুতরাং তাদের সেই আগ্রহটাকে সম্মান জানিয়ে দ্রুত গতিতে তারা যেই বিষয়ে ঐক্যমত হয় সেইগুলিকে বাস্তবায়ন করে দ্রুত একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, আমার মনে হয় সেইটাই বাংলাদেশের জন্য সবচেয়ে মঙ্গলের একটি বিষয়। না হয় যদি অন্য কোনো পরিস্থিতি উদ্ভব হয়, আমরা মনে করি, যেটা আমরা বারবার বিএনপি থেকে বলছি, যে ইন্টারন্যাশনাল একটা ফিগার ডক্টর ইউনূস সাহেব, উনি যদি এখানে ব্যর্থ হয়, ওনার ইমেজ যেমন সংকটের মধ্যে পড়বে, পাশাপাশি কিন্তু বাংলাদেশের আমাদের রাষ্ট্রটাও কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে যাবে। ওই অবস্থা বাংলাদেশে তৈরি হোক, এইটা আমরা কোনোভাবে নাগরিক হিসাবে চাই না। জি, মিস্টার কাপি। সরকারের দিক থেকে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা আমি দেখছি, বক্তৃতা ওনার আছে দুর্নীতির বিরুদ্ধে বলা আছে, কিন্তু সবচেয়ে আগে যেই রিপোর্টটা প্রকাশিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে হোয়াইট পেপার কমিশন, হোয়াইট পেপার যেটা, সেটা নিয়ে তো কোনো নাড়াচাড়া নাই। এবং ওই কমিশনের যিনি চিফ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও হতাশা ব্যক্ত করেছেন যে এটা তো কেউ দেখছে না। আপনি দুর্নীতি যদি ব্যবস্থা বদল করতে হয়, একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে হয়, দুর্নীতির যেই আপনার ভিত্তিভূমি সেটাকে যদি আপনি ভেঙে দিতে না পারেন, আপনি এখন আওয়ামী লীগের নেতাদের ধরলেই হলো কোটি 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 টাকা তাদের ঘরে পাওয়া যাচ্ছে, তাদের ব্যাংকে পাওয়া যাচ্ছে, এক একজনের 160টা 30টা 40টা অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে। আমি আশ্চর্য হই, আমি নিজে একসময় এক ব্যাংকে কাজ করতাম, একজনের 160টা অ্যাকাউন্ট কীভাবে থাকে। আজকে প্রধান শেখ হাসিনার সর্বশেষ যিনি প্রেস সচিব ছিলেন, তার পরিবারে 168টা না কয়টা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তো এই যে এইভাবে যে যারা দুর্নীতি করেছে তাদেরকে যদি আপনার নির্মূল করা না হয়, তাহলে আপনি যতই নতুন বন্দোবস্তের কথা বলেন, যতই নতুন সংস্কারের কথা বলবেন, এবং যারা দুর্নীতিগ্রস্ত ছিল এবং যাদেরকে নানা রকম লুটপাটের সাথে যুক্ত ছিল, লুটেরা ধনিক বলে যারা পরিচিত, তাদের যদি অর্থ সাহায্য নিয়ে নতুন দল করেন, তাহলে যে সংস্কার আপনি প্রত্যাশা করেন সেটা বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, কোনো সংস্কারই হবে না। জি, আপনি কিছু যোগ করবেন, আমি শেষ করবো। ঠিক আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল আল কাফি এবং মিস্টার এবি মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা পরিস্থিতির একটা চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। দুজনের একটাই চাওয়া রাজনৈতিক নেতা হিসেবে, যে দ্রুত নির্বাচন। সরকার যদি কাজ করতে পারতো, ডেলিভার করতে পারতো, তারও হয়তো কিছুটা সময় তারা দিতে চাইতেন বা দিতে পারতেন, কিন্তু অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে সংস্কারের দিকেও আসলে সরকারের খুব বেশি মনোযোগ নেই যতটা কথায় আছে। এবং তার চেয়ে তো বড় কথা যে সরকার সংশ্লিষ্টদের এবং সাধারণভাবে আমাদের সকলেরই আসলে মনস্তত্ত্বের সংস্কারটা সবার আগে জরুরি। সেটা যতক্ষণ না মাইন্ডসেটের সংস্কার আমরা আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে বাকি কিছু করে লাভ হবে না। মাঝখান থেকে যেটা হচ্ছে যে রাষ্ট্রটাকে, দেশটাকে অস্থিতিশীল করবার একটা প্রয়াস আছে, একটা গোষ্ঠী কাজ করছে। এটাকে ঠেকাবার একমাত্র উপায় হচ্ছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, এবং তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান। বিচার সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলো করবার দিকেও আসলে কতটা মনোযোগ আছে সেটা নিয়েও ওনারা প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, সেটাকে যত দ্রুততম সময়ে নিশ্চিত করা যায়, সেটি হচ্ছে দেশের জন্য কল্যাণকর, অন্তত ওনাদের ভাষায় তাই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।